শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি আসাদুজ্জামান ইজি। আমরা আজকে আলাপ করতে চাই কে দেবে নিরাপত্তার চাদর এই প্রসঙ্গে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মূলত আমরা আজকে আলাপ করতে চাই। আমরা লক্ষ্য করছি এই সময়টাতে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন পত্রপত্রিকা সহ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছিনতাই সহ হামলার বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, হুমকির ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে এই মুহূর্তে কি সমাধান প্রয়োজন সে বিষয়ে আলাপ করবো। সেই বিষয়ে আলাপে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক রেজা। দুজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। সেই সঙ্গে নিশ্চয়ই বড় পর্দায় আমরা দেখতে পাবো সাবেক আইজিপি নুরুল হুদা, তিনিও যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আপনাকেও স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আয়োজনে। তো আলাপটা যে জায়গা থেকে শুরু করতে চাই সেই প্রশ্নটা মূলত তারেক রেজার কাছেই থাকবে। আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক খালেদ হাসান তিনি গতকালকে ফিরেছেন, নিখোঁজের 4 দিন পরে তিনি হলে ফিরে এসেছেন। তো আপনার কাছে জানতে চাওয়া যে তিনি নিখোঁজ হলেন, তারপর ফিরেও এলেন, মানে কি হয়েছিল ঘটনাটা, তিনি 4 দিন কোথায় ছিলেন, কি জানা গেল? জি, খালেদ ফিরে আসার পরে আমরা আসলে প্রথমত আমরা খুবই একটা বড় স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। গত 4 দিনে আসলে এমন কোনো জায়গা ছিল না যে জায়গাটা আমরা তাকে খোঁজ করিনি। ইভেনচুয়ালি আমরা খুব খারাপ কিছু ঘটতে পারে এমন আশঙ্কা করে হসপিটালে মর্গে আমরা খোঁজা শুরু করেছিলাম। তো সেরকম একটা অবস্থা থেকে যখন খালিদ ফিরে আসলো, আলহামদুলিল্লাহ, দ্যাট ওয়াজ দ্য বেস্ট নিউজ। গত রাতে আমরা তখনই আসলে খালিদকে অ্যাপ্রোচ করি আসলে কি ঘটেছে, কিন্তু ও দেখলাম ভয়ে কথা বলতে পারছে না। এখন ভয়টা আসলে কিসের, কেন ভয়, এই জায়গাটা আসলে আমরা মানে আপনাদের কাছে ফিরে আসার পরেও মানে হ্যাঁ সে হি ওয়াজ টেরিফাইড। এখন সে যখন আমরা দেখলাম যে আমরা যখন অনেকে এসে তাকে জিজ্ঞেস করছে, সে কিছুই বলছে না এবং বলতে পারছেও না, কথা আটকে যাচ্ছে। তখন আমরা কি করলাম, আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আমরা সবাই ওকে স্পেস দিই। আমার বন্ধু কাদের, সমন্বয়ক কাদের, জানেন 9 দফার ঘোষক কাদের, তখন ওর সাথে একটু ঘনিষ্ঠতা বেশি। কাদের তখন ওকে জিজ্ঞেস করলেও তখন বলছে যে ভাই আমি তো আসলে কিছুই জানি না, কিন্তু আমি জাস্ট 3টা জায়গা আইডেন্টিফাই করতে পারছি। আমি মাইক্রোবাসে ছিলাম, আমার জ্ঞান ছিল না, আমি 3বার জ্ঞান ফিরছে। আমি একবার দেখছি যে আমি উত্তরবঙ্গের কোনো একটা জায়গায় আছি, এবং দ্বিতীয়ত সে বলছে যে আমি নরসিংদীর দিকে একটা জায়গায় দেখলাম। তৃতীয়ত সর্বশেষ আমার জ্ঞান ফিরল গতকালকে। সে তখন বরিশালে নিজেকে আবিষ্কার করেছে এবং একজনের সহায়তায় বাসে উঠে সে ঢাকায় ফিরেছে। এতটুকু তথ্য সে আমাদেরকে জানিয়েছে। তারপরে তাকে আমরা হসপিটালে অ্যাডমিট করেছি, কারণ সে আসলে অসুস্থ, মেন্টালিও ট্রমাটাইজড মনে হয়েছে এবং ফিজিক্যালিও বেশ অসুস্থ। খাওয়া দাওয়া ঠিক মতো করেনি, এটা আমাদের কাছে মনে হয়েছে, ডিহাইড্রেটেড মনে হয়েছে। সব কিছু মিলিয়ে আমরা আসলে ওকে আর কোনো কি ধারণা করছেন এই ঘটনা থেকে? জি, আসলে দেখুন, এখানে ধারণা কিছু করার আগে আসলে খালেদের স্পষ্ট স্টেটমেন্ট আমাদের দরকার। নানা রকম কথাবার্তা কিন্তু চলছে এই ঘটনাকে কেন্দ্র করে, নানা রকম সমালোচনাও আসলে চলছে। কেউ বলছে এটা প্ল্যান, আত্মগোপনে যাওয়া, বা সে আসলে কোনো অ্যাটেনশন সিক করতে চেয়েছে। হোয়াটএভার, আমি যদি নির্মোহভাবে খালিদকে একটু বিশ্লেষণ করি, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থান যেটাই বলেন না কেন, সেখানে খালেদ সহ সমন্বয়ক হলেও অনেক সম্মুখ সারির সমন্বয়কের থেকে তার ভূমিকা অনেক বেশি লাউড এবং মানে অনেক ক্লিয়ার এবং বোল্ড ছিল। তো ঘটেছে টিএসসিতে, সেখানে আশপাশে কি আপনারা সিসিটিভি ফুটেজ দেখেছেন কিনা? যে আমরা একটা ফুটেজই তাকে পেয়েছি, জি, সবগুলো সিসিটিভি ফুটেজ আমরা যেগুলো পেয়েছিলাম। সেখানে কি দেখা গেছে? সেখানে তাকে দেখা গিয়েছিল যে সে হেঁটে যাচ্ছে একটা মাস্ক পরে। দ্যাট ওয়াজ দ্য লাস্ট থিং উই কুড মানে তা বের করতে পেরেছিলাম। আর তারপরে যেটা হয়েছে দেখেন, আমরা যেটা ভাবছি সেটা হলো, আমার যেটা মনে হচ্ছে, আমার গাট ফিলিং থেকে যেটা আসছে সেটা হলো যে আওয়ামী লীগ তারা তো খুবই প্রতিহিংসাপরায়ণ একটা দল, এবং তারা যেভাবে সুযোগ পাচ্ছে এটা যদি কন্টিনিউয়াস থাকে, তাহলে আমাদের উপর প্রকাশ্যে তারা এখন গুপ্ত হত্যা, মানে প্রকাশ্যে তারা আমাদেরকে খুঁজে মারার কথা যেমন বলছে, একই সাথে আমাদেরকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে থ্রেট পাঠানো, কমন বিষয় আসলে। তার একটা যে আমরা বগুড়ার একটি ঘটনা দেখলাম যে বাসায় লিখে যাওয়া, এই বিষয়টি নিয়ে আপনারা মানে এটা তো একটা মনে করেন যে আলোড়ন সৃষ্টি করেছে, কারণ এটা মিডিয়াতে এসেছে যে
একটা সুন্দর করে একটা টেমপ্লেট সমন্বয় একটা লেখা আপনি দেখবেন, লেখার এটা কিন্তু খুব সুন্দর, মানে কেউ এসে সমন্বয়ক লিখে যে মৃত্যুর প্রস্তুতির সমন্বয়ক লিখে গেলে এমনটা না, সুন্দর করে একটা তারা হচ্ছে একটা প্যাড বানিয়েছে যেখানে ডিজাইনটা করেছে একটু যাতে একটু মানে একটু টেরোরাইজিং জিনিসটা। হ্যাঁ, দেখবেন এই আমাদেরকেও সিমিলার, আমাদেরকে যখন আমাকে যে কয়বার ডেথ থ্রেট পাঠানো হয়েছে আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া করে, প্রত্যেকটাতেই না আমি নিজে আসলে এই যে আমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা বা আমি কোরআনের হাফেজ বা এই জাতীয়, আমাকে ঠিক একটু কাস্টমাইজ করে যেন এই থ্রেডগুলো পাঠানো হয়, আল্লাহু আকবার বারবার বলে যে তোকে যখন কোপাবো তখন হ্যাঁ আল্লাহর শুকরিয়া আদায় করবো। মানে কি অদ্ভুত এই জিনিসগুলো, কিন্তু খুব মানে ওরা হচ্ছে সাইকোলজিটাকে খুব মানে ম্যানিপুলেট করার চেষ্টা করে আসলে এরা, যে জিনিসটা আমার কাছে মনে হয় আপনার পার্সোনাল সাইকোলজিকে ম্যাপিং করে ওই অনুযায়ী ডিজাইন করে আপনার হুমকিটা দেন। এক্স্যাক্টলি, এবং আমাদের প্রত্যেকের যে থ্রেড পাওয়ার প্যাটার্নগুলো ডিফারেন্ট আমি খেয়াল করেছি, প্রোফাইল একটু আলাদা আলাদা। সো মানে এই যে প্রতিহিংসা পরায়ণ যে দলটা বাংলাদেশে যে প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা করে গিয়েছেন, তারা যে আমাদেরকে সহজে ছেড়ে দেবেন সে চিন্তা আমরা কখনোই করিনি। কিন্তু আমাদের একটা আশা ছিল যে বিপ্লবের পরে আমরা প্রশাসনটাকে ঢেলে সাজাইতে পারবো, যারা আমাদের পক্ষে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। সেই জায়গাটাতে যখন হচ্ছে না, আমরা আসলে প্রচণ্ড হতাশ এবং রাগান্বিত। আমরা একটু স্যারের কাছ থেকে শুনি। জি অবশ্যই। স্যার, 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে যারা জড়িত, যারা নেতৃত্ব দিয়েছেন এই গণ অভ্যুত্থানের, তারা এখন এক ধরনের শঙ্কার মধ্যে ভুগছেন অনেকেই, নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকেই। এই পরিস্থিতি মানে কিভাবে তৈরি হলো, নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য কি করণীয় বলে মনে হয় আপনার কাছে? আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে যে আপনার 24-এ আমাদের শিক্ষার্থীরা যে সাহসটা দেখিয়েছে সেটা তুলনাহীন। কারণ এইখানে আপনার রাজনৈতিক আন্দোলন, অনেকগুলো আন্দোলন হয়েছে, কিন্তু একটা কর্তৃত্ববাদী সরকারকে পতন ঘটানোর জন্য ওই সাহসটা কিন্তু কেউ দেখাতে পারেনি। এখন মুশকিলটা হচ্ছে যে আপনি যখন এরকম একটা ছাত্র জনতার অভ্যুত্থান হলো, আপনি রাষ্ট্র সংস্কারের কথা বললেন, তাই না? এবং প্রথম থেকে কিন্তু বেশ কিছু বিষয় একটু অস্পষ্ট ছিল। যে আপনি যদি অনেকগুলো ফরাসি বিপ্লবের কথা ধরেন, আমি এটাকে ছাত্র জনতার অভ্যুত্থানই মনে করি। ফরাসি বিপ্লবে আপনি দেখবেন যে বিখ্যাত একটা ডিক্লিয়ারেশন আছে, হ্যাঁ, দি ডিক্লিয়ারেশন অফ দ্য রাইটস অফ দ্য ম্যান অ্যান্ড অফ দ্য সিটিজেন। তো আপনি কিন্তু ওইখানে কিন্তু এখানে আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা, তারা কিন্তু ওই ছাত্র জনতার অভ্যুত্থানের ওখান থেকে কিন্তু তারা প্রচলিত সংবিধানের অধীনে ঢুকে গেলেন। এটাও কিন্তু এখন একটা বড় বিতর্ক, হ্যাঁ, যে এটা বিপ্লব না ছাত্র জনতার অভ্যুত্থান। এবং এই অন্তর্বর্তী সরকারের প্রায় সকলেই যেটা মনে করেন, কারণ আমরা এখানে কিন্তু নানা রকম বিতর্ক দেখছি। এবং এইখানে আপনার যেটা হয়েছে যে আপনার কিছু ইউটিউবার তারাও কিন্তু নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার বাংলাদেশের রাষ্ট্রটা অতি অবশ্যই সংস্কার হওয়া উচিত। কারণ সেই যে কলোনিয়াল যে রাষ্ট্র কাঠামোটা ছিল ব্রিটিশ আমলে, তারপর পাকিস্তান হয়েছে, তারপর বাংলাদেশ হয়েছে, আপনি কিন্তু প্রায় কোনো কিছুই পরিবর্তন করেননি। আপনি ওই ফর্মটাই আমরা অনুসরণ করে এসেছি দীর্ঘদিন ধরে। আমলাতন্ত্রের কথা বলেন, আপনি প্রিজনের কথা বলেন, আপনি শিক্ষা সিস্টেমের কথা বলেন, এডুকেশন সিস্টেম, আপনার সব কিছুই কিন্তু তাই। আপনি যেটা করেছেন কিছু আপনি অ্যামেন্ডমেন্ট করেছেন, জোড়াতালি দিয়েছেন, হ্যাঁ। তো আপনার এই রাষ্ট্র সংস্কারের বিষয়টা কিন্তু এত সোজা না। আপনি দেখেন যে সম্প্রতি এই আপনার আমলা সংস্কার কমিশন, যেটা আপনার প্রশাসন সংস্কার কমিশন, তারা যে বিস্তারিত তাদের যে আপনার রিকমেন্ডেশন, তার ভিতরে দুটো প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে যে এই পর্যন্ত যে আপনার অ্যাডমিন ক্যাডার ওরা প্রায় তারা যে আপনার উপসচিব এবং জয়েন্ট সেক্রেটারি, হ্যাঁ, এই দুটো জায়গাতে আপনার পদোন্নতির মধ্য দিয়ে প্রশাসন ক্যাডার থেকে আসবে 75% আর অন্যান্য ক্যাডার থেকে 25%। সেইখানে তারা 50-50 করেছে, যে প্রশাসন থেকে 50 আর বাকি ক্যাডারগুলো থেকে 50। আর হচ্ছে আপনার শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটাকে বলেছে যে আপনার ক্যাডার থেকে তাদের আলাদা একটা যেমন জুডিশিয়াল সার্ভিস কমিশন ওরকম। এখন ধরেন যে দুটো ক্যাডার থেকে, প্রশাসন ক্যাডার থেকে যেমন আপনার প্রচণ্ড প্রতিবাদ এসছে, আবার শিক্ষা এবং স্বাস্থ্য থেকে প্রতিবাদ এসছে। তা আপনি ধরেন যে আপনি পুলিশ সংস্কার করবেন, প্রশাসন সংস্কার করবেন, বিচার বিভাগ সংস্কার করবেন, আপনি শিক্ষা ব্যবস্থা সংস্কার করবেন, এই সংস্কারটা প্রথমত হচ্ছে যে আকাঙ্ক্ষাটা প্রকাশিত হয়েছে, কিন্তু বাস্তবে এটা করাটা কিন্তু অনেক কঠিন একটা কাজ।
এবং এই বাস্তবে এটা করতে গিয়ে আপনার যে সংস্কার কমিশন, দে হ্যাভ টু টক টু দি স্টেক হোল্ডার্স, যে আপনারা এখানে যারা প্রকৃত অংশীজন, এবং এইখানে আপনি প্রশাসন সংস্কার করতে চাইলে প্রথমেই প্রশাসনে যারা কর্মরত, মানে ধরেন যারা আজকে এই প্রশাসন সংস্কার কমিশনের মেম্বার, তারা হয়তো বা গবেষক এবং একাডেমিশিয়ান। আমি পুলিশ নিয়ে কাজ করি কিংবা আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করি, আমি দীর্ঘদিন এটা গবেষণা করে আমার গবেষণার তথ্যটা আছে আমার কাছে, ওই এক্সপার্টাই যাচ্ছে। স্যার, এখন যে সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমি যাদেরকে মানে ওই সংস্কারটা আপনি দেখেন যে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা মানে এই প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। কারণ আপনি যে কাজটা করতে যাচ্ছেন, আপনি ধরেন যে মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধুকে যখন বলা হলো যে এই যে প্রশাসন আমলাতন্ত্র, এরা তো পাকিস্তানের অধীনেও কাজ করেছে, আপনি 16ই ডিসেম্বরের আগে তারা তো এই একই, তারা তো যুদ্ধ করেনি, এটাকে আপনি বাতিল করে দেন। তো বঙ্গবন্ধু বললো না, এটাকে নিয়ে আমি কাজ করবো। স্যার, এখন যে অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে, একটু প্রসঙ্গে স্যার আমি পুরোপুরি পরিবর্তনের কথা বলবেন, তখন এটা ভাইটাল কোশ্চেন না যে আপনি যেটা যে হ্যাঁ 5ই আগস্টের পরে আপনি পুলিশ পুরো বাতিল করে দিবেন, প্রশাসন পুরো বাতিল করে দিবেন, তারপরে যারা ছিল, কারণ প্রশ্নটা এসছে যে গত 15-16 বছরে আগের সরকার এমনভাবে বিষয়গুলো সাজিয়েছে, সবই তাদের লোক। বিষয়টা যদি এরকম হয় তাহলে তো আপনার রাতারাতি তো আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনার তো একটা মোডাস অপারেন্ডি থাকতে হবে, আপনার একটা প্রথমত যে আপনার ডিক্লারেশনটা থাকতে হবে যে আপনি কোথায় কি করবেন। তারপরে হচ্ছে যে বাস্তব কাজটা কিন্তু অনেক কঠিন, মানে আপনি যেমন একটা কর্তৃত্ববাদী সরকার পতন ঘটানোও কঠিন, তারপরে আবার নতুন করে সাজানোটাও কঠিন, এবং প্রত্যেকটা জিনিসের জন্য মানে আপনার কিন্তু মানে আপনার মানে কি বলে যে সেই ম্যান পাওয়ারটা লাগে, সেই এক্সপার্টাইজটা লাগে, সেই অভিজ্ঞতাটা লাগে, সেটা না হলে কিন্তু প্রতিবন্ধকতা থেকেই যায়। সেই জায়গা থেকে আপনার কাছে মনে হচ্ছে যে এই না আমি মনে হচ্ছে না, এটা আফটার ইফেক্ট গুলো ঘটছে। আমরা একটু সাবেক আইজিবি নুরুল হুদার কাছে যাই। স্যার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? মানে আমরা নিশ্চয়ই আমাদের আলাপটি শুনছিলেন, যারা 24-এর গণঅভ্যুত্থানের সাথে জড়িত, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অনেকেই এখন আসলে হুমকির শিকার হচ্ছেন, কেউ নিখোঁজ হয়ে যাচ্ছেন, অনেকে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, এরকম গুপ্ত হত্যার অভিযোগ রয়েছে। স্যার, অনেকে বলছেন যে পুলিশ এখনো সক্রিয় ভূমিকায় ফিরতে পারেনি বা আগের অবস্থানে ফিরতে পারেনি, যে কারণে অপরাধীরা বারবার সেটির সুযোগ নিচ্ছে, বাড়ছে এসব ঘটনা। আপনার কাছেও কি সেটি মনে হচ্ছে কিনা স্যার? এত বড় একটা ঘটনার পর এটা প্রায় বিপ্লবাত্মক অবস্থা, প্রচুর পরিবর্তন হয়েছে, প্রচুর হিংসাত্মক কাজকর্ম হয়েছে। এরপরে তো আগের মতো অবস্থায় চট করে যাওয়া মুশকিল। দেখতে হবে যে কত পুলিশ অফিসার এই সমস্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল, তাদের কতজনকে চিহ্নিত করা গেছে, কাদেরকে চিহ্নিত করা যায়নি, যাদেরকে চিহ্নিত করা যায়নি, যাদেরকে অ্যাটাচ করে রাখা হয়েছে, তারা কি অবস্থায় আছে, এবং কত পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা হচ্ছে বা মামলা হওয়ার ভয় আছে, তারা সম্পূর্ণভাবে নিরাপদ একটা অবস্থার মধ্যে, একটা অ্যাসিওর্ড এনভায়রনমেন্টের মধ্যে কাজ করতে পারছে কিনা এইটা। আর যে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ তারা করেছে এই বিগত আন্দোলনের সময়, এবং যেভাবে তারা কার্যক্রম চালিয়েছে বিগত 15 বছর, সেটা এক ধরনের, সেটার মধ্যে অনেক কাজই আইন সিদ্ধ হয়নি। অথবা একটা লম্বা সময়ের মধ্যে যখন আপনি আইন সিদ্ধভাবে কাজ করেন না, তারপরে আইনি ব্যবস্থার মধ্যে চলে আসা একটু তো ডিফিকাল্ট হবে। প্রোগ্রেসটা স্লো হচ্ছে, এইটা ঠিক, তো আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। তো যেটা আলোচনায় শুনলাম যে হ্যাঁ পরিবর্তনগুলো হবে কি করে, আগের লোক রয়ে গেছে, তার মধ্যেও কিছুটা জবাব আছে। আর পুলিশ তো ইন আইসোলেশন কাজ করে না, এর সাথে সামগ্রিক বিচার ব্যবস্থা, সামগ্রিক প্রশাসনের ব্যাপার আছে, রাজনৈতিক নিয়ন্ত্রণের ব্যাপার আছে। অতএব আমি মনে করি কাঙ্ক্ষিত মাত্রায় হয়তো তার মনোবল ফিরে আসেনি, কিন্তু গ্র্যাজুয়ালি আসছে। এটা করতে আরও কিছুটা সময় লাগবে। বুঝতে হবে যে কাজগুলো কেন হচ্ছে না, এবং অনেক কাজ কি একসাথে হয়ে গেছে। ধরেন একটা উদাহরণ যদি বলা হয় যে কেস নেওয়ার ব্যাপারে, যে অনেক আসামি দিয়ে কেস হচ্ছে, এখানে আইনত পজিশন খুব ট্রিকি। পুলিশের কাছে ধর্তব্য অপরাধের অভিযোগ আসলে নিতে বাধ্য, কিন্তু নিতে বাধ্য হওয়ার অর্থ এই না যে সবাইকে অ্যারেস্ট করতে হবে, কিন্তু যারা এই সমস্ত কেস দিচ্ছেন তাদের অনেকেরই ধারণা অ্যারেস্ট করতে হবে।
এখন এইগুলো পুলিশের জন্য খুব ঝামেলার বা বিড়ম্বনার ব্যাপার। যদি না ধরেন আসামি, আমি এজাহারে নাম দিলাম, তাহলে বাদী যারা তারা বলবে যে আপনি তো তাহলে প্রভাবিত হয়েছেন, আপনি টাকা নিয়েছেন, ধরেননি। কোথাও কিন্তু লেখা নাই যে এজাহারে নাম থাকলেই ধরতে হবে। এটা একটা উদাহরণ দিলাম আর কি, তার কাজের আর কি। তো সেখানেও খুব দৃঢ় প্রশাসনিক নির্দেশ থাকতে হবে যে কেস তো নিতেই হবে, ঘটনা যারা বলছে দিতে হবে, কিন্তু তদন্তটা তোমার হাতে, ঠিক মতো তদন্ত করো। কিন্তু অনেক জায়গায় চাপ আসছে, তো অতীতেও চাপের মধ্যে কাজ করেছে, বর্তমানেও যে চাপ নাই তা তো বলা যাবে না। এই যে বিভিন্ন জায়গায় কেসগুলো হয়েছে দেখা যাচ্ছে, যেগুলো মিডিয়াতেই এসছে, বাদী জানে না তাহলে কে করলো, তো যারা করলো তারা হয়তো প্রভাবশালী বর্তমান অবস্থায়। তো এই অবস্থার থেকে বেরিয়ে আসতে হবে। আমি মনে করি যে এত বড় ঘটনার পরে, যেখানে পুলিশকে গণশত্রুতেই পরিণত করা হয়েছিল, অন্তত জুলাই আগস্ট মাসে তো নিশ্চয়ই, তার আগের অনেক ঘটনা আছে, তো এইটার থেকে বের হতে সময় লাগবে, তবে হবে, এইটা মনে করি। জি, আমাদের একটি বিরতির সময় হচ্ছে, আমরা একটু বিরতি নিয়ে ফিরে আসি, তারপর বাকি আলাপটা করতে চাই। দর্শক, বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। কে দেবে নিরাপত্তার চাদর, সে প্রসঙ্গে আলাপ করছি আমরা। তারেক রেজা, আপনার কাছে আবারও ফিরতে চাই। আমরা দেখলাম যে কয়েকদিনের ব্যবধানে দুর্বৃত্তদের হাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুজন শিক্ষার্থী, শিহান এবং সীমান্ত। তাদের হত্যার ঘটনায় আসলে এক ধরনের গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এটি গুপ্ত হত্যাকাণ্ড কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন যারা শিক্ষার্থী রয়েছেন, ছাত্রনেতা রয়েছেন তারা। এখন ছাত্রনেতারা বিবৃতিতে বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। এইসব ঘটনার কি ধরনের প্রতিকার আপনারা চাইছেন বা আশা করছেন? জি, প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগ তাদের যে গুপ্ত হত্যা করার যেই ইতিহাস, যেই নজির তারা অতীতে রেখেছে, সেগুলো কিন্তু তাদের প্যাটার্নগুলো এমনই ছিল। তার এমন কিছুই করেছে যে সিম্পলি যদি দেখেন তাহলে মনে হবে না যে এটার কোনো মোটিভ ছিল, বা এটা সিম্পলি এটা কোনো পলিটিক্যালি মোটিভেটেড কোনো কিলিং ছিল। এটা কিন্তু মনে হওয়ার সুযোগ কম। কিন্তু আসলে আমরা যদি একটু পলিটিক্যালি আমরা যারা আওয়ামী লীগকে চিনি, আমাদের বুঝতে বাকি থাকে না আসলে কাকে কিভাবে কেন মারা হয়েছে। যে 1974 সালের যে দুর্ভিক্ষের ছবিটি যিনি তুলেছিলেন, ওই যে বাসন্তীর ছবি যেই ফটো সাংবাদিক তুলেছিলেন, তাকে কি করা হলো 2013 সালে, তার ঘরে ডাকাত পড়লো। এবং খুবই রহস্যজনকভাবে সেই ইনভেস্টিগেশনে দেখবেন যে খুব বেশি লাগাম ছাড়া একটা ইনভেস্টিগেশন সেখানে। আমরা কিন্তু এবার দেখলাম যে পুলিশ কিন্তু যাদেরকে আটক করেছে তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা রয়েছে এর আগে। হ্যাঁ, পুলিশ বলছে আমাদের এটি নিছক ছিনতাইয়ের ঘটনা বলবো। হ্যাঁ, এখানে কয়েকটা জিনিস যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের কোনোভাবে এটা সিম্পল ছিনতাই মনে হওয়ার সুযোগ নেই। প্রথম কথা হচ্ছে যে ছিনতাই র্যান্ডম কোনো গাই ওখানে ছিনতাইয়ের মধ্যে পড়ে গেছেন, হয়তো তার মধ্যে একজন বিপ্লবী ছিলেন, আর দুইজন বিপ্লবী ছিলেন না, বা তিনজনের মধ্যে দুজন বিপ্লবী, এমন কিছু হলেও আমরা কিছুটা না হয় ভাবতে পারতাম। কিন্তু যে কয়জনে আসলে হত্যার শিকার হলেন, প্রত্যেকেই তাদের এই জুলাই অভ্যুত্থানে অন্যতম যোদ্ধা ছিলেন। তারা নিয়মিত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন এমন কিছু মানুষ। এবং যেই ছিনতাইকারীরা তাদেরকে মেরে ফেললো, তাদের অতীতে ছিনতাইয়ের রেকর্ড থাকলেও খুনের রেকর্ড নাই। তাহলে কেন তাহলে এই ঘটনা ঘটলো? কেন খুনের ঘটনা কেন ঘটতে হলো? এই জিনিসটা আমাদেরকে কোনোভাবে সিম্পলি ভাবার। আর যখন তারা সরাসরি অফিসিয়ালি এই টিমের মতো জায়গায়, যেখানে বাংলাদেশ এই নিষিদ্ধ ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বসে আছে, সেখানে অমি পিয়াল সুইজারল্যান্ড থেকে যখন বলছে যে খুঁজে খুঁজে মারতে হবে, এটা হবে আমাদের জয় বাংলার এক্সটেনশন, তখন তো আসলে এই কিলিংগুলোর আমরা কোনোভাবে নর্মাল হিসেবে দেখতে পারি না। আবার দেখা যাচ্ছে যে আমরা পার্সোনালিও প্রত্যেকেই কিন্তু নানাভাবে, আমাদের ইভেন যদি আমি পার্সোনালি আমার কথা বলি, আমাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে আমাকে মেসেজ করা হয়েছে যে তোর এই যে ঠিকানা তো আমি জানি, তোর আত্মীয় স্বজন সবাই এটা চিনি, এক এক করে ধরবো সবাইকে। তো আমি কিভাবে এটাকে ভাববো যে এই জিনিসগুলো যেগুলো হচ্ছে সেগুলো যে র্যান্ডম ঘটনা, এটা ভাবার কোনো সুযোগই নেই। আমার যেটা ধারণা বা আমরা যেটা মনে করছি সেটা হলো যে আওয়ামী লীগ বা পতিত ফ্যাসিবাদ যে শক্তি, তারা হচ্ছে প্রাথমিকভাবে এই কাজগুলো করার জন্য এই যে ছিনতাইকারীদের সাথে তো তাদের খুব ধরম সম্পর্ক ছিল তো আগে থেকেই, কারণ এগুলো তো তারা পুষতো পালতো বিভিন্ন সময় বিভিন্নভাবে। তো কাজেই তাদেরকে ইউজ করে
একটা মানে তারা এই কাজটা শুরু করেছে বলে আমরা ধারণা করছি। আপনাদের শঙ্কার জায়গা আমাদের শঙ্কার জায়গায় আমাদের এটাই মনে হয় যে এটার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্যার একটু আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে মানে ছিনতাই বলতে আমরা যেটি বুঝি সেটির সাথে তো আসলে এই মোটিভগুলো মেলে না। পুলিশ যেগুলোকে ছিনতাই বলে অভিহিত করছে, আমরা তো আগে যে ছিনতাইয়ের ধরনগুলো দেখতাম যে প্রথম দিকে এসে মোবাইল মানি ব্যাগ চাওয়া হতো, না দিলে হয়তো বা কোনো কারণে আঘাত করা হতো, কিন্তু এখন এসে শুরুতেই আঘাত, মানে এই ধরনের একটা প্যাটার্ন, এটাকে আসলে ঠিক ছিনতাই বলা যায় কিনা বা এটি আসলে ছিনতাই কিনা? এখন ধরেন যে 5ই আগস্টের পরে যে পরিবর্তনগুলো হয়েছে সব কিছু মানে ইউ হ্যাভ টু টেক ইনটু ইয়ার কনসিডারেশন সব কিছু। 5ই আগস্টের আগে পুলিশের বিরুদ্ধে যেটা প্রধান অভিযোগ যে তারা মানে একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে গেলে আপনার পুলিশ লাগবেই। তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় যেটা অভিযোগ এবং সেটা তারা করেছেনও সেটা হচ্ছে যে মানে পলিটিক্যালি তাদের ইউজ করা হয়েছে, রাজনৈতিকভাবে হাতিয়ার হিসেবে তারা নিজেরাও ইউজ করা হয়েছে। আর একটা হচ্ছে যে বড় ধরনের কিছু মানবাধিকার লঙ্ঘন, যে গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এটার সাথে তারা জড়িত। এখন 5ই আগস্টের পরে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার মানে 450 থানা লুট করা হয়েছে, তারপরে আপনার 10,000-এর বেশি অস্ত্র লুট হয়েছে, এবং সেনাবাহিনীর যে আপনার প্রেস ব্রিফিং সেখানে তারা বলেছে 6,000-এর মতো অস্ত্র তারা মানে উদ্ধার করেছেন। তারপরে আপনার আজকে পাহাড়তলী থেকে দুটি পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, রিভলভার উদ্ধার হয়েছে যেগুলো থানা থেকে লুট করা হয়েছে। সম্পর্কে আমার মনে হয় যে 5ই আগস্টের আগে পরে, বিশেষ করে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট, 10ই আগস্ট, এই সময়কালে কি হয়েছে পুরো তথ্যগুলো আমাদের কাছে নেই। এখন আপনি এই দেশের এই যে সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি যে বেড়ে গিয়েছে, আপনি নিজেও তার শিকার আপনি বলছিলেন, তো এইটার মূল কারণ কিন্তু ওখানে আপনাকে দেখতে হবে যে আপনি যদি এখন পুলিশ কাজ করছে না, কারণ প্রথম 1 মাস তো কাজই করেনি, হ্যাঁ, মোটামুটি নিষ্ক্রিয় ছিল। যে একদিকে হচ্ছে যে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, থানা লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে, আবার ওদিকে নরসিংদী কারাগার থেকে বেরিয়ে গিয়েছে, আবার বড় বড় সন্ত্রাসী তারা জামিন নিয়ে বেরিয়ে গিয়েছে, সব কিছু মিলে কিন্তু একটা মানে পুলিশও কাজ করছে না, আবার অস্ত্র লুট হয়েছে, আবার অনেক সন্ত্রাসী জঙ্গি তারা বেরিয়ে গিয়েছে, এটা মিলে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিটা খুব অন্যরকম হয়ে গিয়েছে। সুতরাং সব কিছু মিলে আপনার বুঝতে হবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন খারাপ হল। 1 মাস পরেও যদি পুরোপুরি আপনার শতভাগ কিংবা 80-90% কাজ করা শুরু করতো তাও কিন্তু হতো, কিন্তু পুলিশ কিন্তু কাজ করছে না। আগে যেখানে তারা 4টা টহল দিত, 4টা পেট্রোল, এখন তার সেই জনবলও নাই, তার যানবাহনও অনেক নষ্ট করা হয়েছে। হ্যাঁ, আবার যেটা আমাদের তারেক বলছে সেটারও একটা সম্ভাবনা আমি কিন্তু করি না। হ্যাঁ, উনি যে রাজনৈতিক দলকে ইঙ্গিত করছেন। আবার এইটাও আপনাকে মনে রাখতে হবে যে আপনি ফরাসি বিপ্লব যখন হয়েছে তারপরে কিন্তু কিছুদিন পরে মানে তাদের নিজেদের ভিতরে বিরোধ হয়েছে। এক গ্রুপ বলছেন যে ফরাসি বিপ্লবের যে মূল চেতনা সেটা বাস্তবায়ন হয় নাই, এবং আপনার যারা রেডিক্যাল হয়ে গেলেন তারা 17,000-কে গিলোটিন করে দিলেন, এবং সেটা বলা হয় যে বিপ্লবের সন্তানদের খেয়ে ফেলে। হ্যাঁ, এবং আপনি দেখেন যে মুক্তিযুদ্ধের পরে যারা জাসদ তারাও মুক্তিযোদ্ধা, আবার আওয়ামী লীগ যারা করেছে তারাও মুক্তিযোদ্ধা। এখন জাসদের তো মানে হাজার হাজার মেধাবী তরুণ, এখন তারা বলছে যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি। আপনি দেখেন যে 1977 থেকে 81 পর্যন্ত অনেক পাল্টা কু হয়েছে সামরিক বাহিনীতে, এবং সেখানে সব কিন্তু হত্যা করা হয়েছে আপনার মুক্তিযোদ্ধা সামরিক অফিসার। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আর আমাদের শিক্ষার্থী তারেককে অন্তত একটা জিনিস আমি মানে অনুরোধ করব যে এই জায়গাতে একটা বড় ভুল হতে পারে। আমি যখন একটা হত্যাকাণ্ডের হওয়ার পরে ওই তদন্ত হওয়ার আগে বলে দিচ্ছি যে এ হচ্ছে কিলার, আমি উদাহরণ দিচ্ছি, আপনার গত সরকারের সময়ে আপনার উত্তরবঙ্গে একটা জেলায় একজন এমপি হত্যাকাণ্ড হয়েছিল, সরকারের তরফে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একদম বলা হয়েছিল জামাত এটার সাথে জড়িত, কিন্তু পরবর্তীতে তদন্তে দেখা গেল তারা জড়িত না। আর একটা হচ্ছে বাবুল আক্তার, এই যে আপনার এসপি, তার ওয়াইফ খুন হওয়ার পরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছিলেন যে জঙ্গিরা এটার সাথে জড়িত, পরবর্তী তদন্ত কিন্তু সেটা হয়নি। এখন আমি কেন বলছি যে আপনি যখন বলে দেন যে অমুক, আমি সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু আপনি যখন বলে দেন যে হত্যাকাণ্ড হওয়ার পরেই, মানে আমি দীর্ঘদিন ক্রাইম এই সমস্ত নিয়ে একটু কাজ করি, যার ফলে মোটামুটি কিছু তথ্য কিংবা কিছু বাস্তবতা জানি, তখন কিন্তু আসল খুনি হয়তোবা অন্য মোটিভে অন্য কেউ করছে, আপনার সেটা জানা দরকার। কিন্তু আপনি যখন বলে দিচ্ছেন অমুকে, তখন কিন্তু যে মারুক দোষ তো যাবে
হ্যাঁ, না তখন তার কিন্তু ঘাটে, আপনার আওয়ামী লীগের ঘাটে। আপনি কিন্তু আসল তথ্যটা জানবেন না। জি, অবশ্যই। হ্যাঁ, আপনার কিন্তু আসল তথ্যটা জানাটা দরকার। জি। এবং আমরা অনেকগুলো একটু- ঘটনা এরকম হয়েছে। জি, আমরা একটু নুরুল হুদার কাছে যেতে চাই। স্যার, আলোচনা নিশ্চয়ই শুনছিলেন স্যার। আমরা ইদানিং যে ঘটনাগুলো দেখছি স্যার, যে প্যাটার্নগুলো, এটিকে আসলে ঠিক ছিনতাই বলা যায় কিনা সেটি একটি প্রশ্ন। সেই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে যানজটের মধ্যে আমরা দেখলাম ঢাকায় 16 ডিসেম্বর 17 ডিসেম্বর রাতের একটি ভিডিও, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রকাশ্যে তারা ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে ছিনতাইকারীরা, সেরকম ভিডিও আমরা দেখেছি। এত সাহস তারা এই সময় এসে কি করে পাচ্ছে? পুলিশ এই বিষয়গুলোকে দমন করতে কত সময় নিবে, কবে পুরোপুরি সক্রিয় হবে, আপনার ধারণা কি বলে? আর এই ঘটনাগুলো কি শুধুমাত্রই বিচ্ছিন্ন, নাকি এর পেছনে কোনো ধরনের বড় কোনো অপরাধ চক্র বা কোনো কিছু কাজ করছে বলে আপনার বিশ্লেষণ বলছে? আপনার পরের কথাটা দিয়েই শুরু করি, শেষ কথাটা দিয়ে। বিচ্ছিন্ন কি না সেগুলো তো প্রত্যেকটা ঘটনা তদন্ত করে দেখে বলতে হবে, তার আগে বলা যায় না। আর ছিনতাই যে করে সে যে খুন করবে না, এ ধরনের কোনো যোগসূত্র তো আমার জানা নাই। ছিনতাইকারী খুনও করতে পারে, কেন করেছে তাকে ব্যবহার করা হচ্ছে কি না। একটা তো ঘটনা ডেফিনেটলি যারা ক্ষমতায় ছিলেন তাদের তো একটা প্রতিপক্ষ আছেই, তো তারা মনে করছেন যে আমরা ক্ষমতায় নাই, ওদের প্রতিহিংসা বশত তারা যদি কাজ করে থাকেন এবং তাদের কার্যসিদ্ধির জন্য ক্রিমিনাল গ্রুপসকে ব্যবহার করছেন, এটা একটা যুক্তিসঙ্গত সন্দেহ, কিন্তু সন্দেহটা প্রমাণ করে দিতে হবে। আর পেট্রোলিংয়ে কিছুটা শৈথিল্য আছে, এটা তো স্বীকার করতেই হবে। তবে তার কারণগুলোই আমাদের আলোচক যারা এখানে আলোচনা করছেন তাদের কথাতেই উঠে এসছে যে আপনার যানবাহনের প্রচুর ক্ষতি হয়েছে, তারপরে সরঞ্জামের ক্ষতি হয়েছে, সেগুলো তো পুরোপুরি কাটিয়ে ওঠা যাচ্ছে না। তবে এখন আমি মনে করি যে এই জনমনে আস্থা ফিরিয়ে আনার জন্য সবচেয়ে বড় কাজটা হবে যে খুব উল্লেখযোগ্য সংখ্যায় পুলিশকে দৃশ্যমান হতে হবে। স্যার, আমি একটু থামাই আপনাকে এই daytime জায়গাতে স্যার, একটু patrolling প্রশ্নটা করতে চাই। আমরা লক্ষ্য করলাম যে এখন যারা ডিএমপিতে যারা দায়িত্ব পালন করছেন তাদের অনেকেই ঢাকায় এর আগে কখনো কাজ করেননি। ঢাকার অপরাধ এবং অপরাধের ধরন সম্পর্কে অনেকেরই ধারণা নেই। ঢাকায় নতুন হওয়ার কারণে এলাকাভিত্তিক যোগাযোগ নিয়ে অনেক অপরাধীকে তারা চিনতেও পারেন না, সোর্সও নেই। এসব কারণও স্যার কি অপরাধীকে এক ধরনের সহজ করে দিচ্ছে কিনা তাদের অপরাধটাকে অপরাধী কার্যক্রম চালিয়ে যেতে? ছিল তখন হয়তো এগুলো চিন্তা করা হয় নাই। আমার ব্যক্তিগত ধারণা সবাইকে বদলি করার প্রয়োজন ছিল না, এগুলো বাছাই করা যেত। যে আর খুব কি পজিশনে তো খুব অসংখ্য লোক থাকে না, থানার অফিসার ইনচার্জ যারা, সেইগুলো আরও এরকম হয়তো আমার মতে 100-2 লোককে টার্গেট করা যেত যে যাদেরকে এখানে রাখা যাবে না, আমার ধারণা। আর সবাইকে বদলি করে দেওয়ার জন্য নিশ্চয়ই ঢাকা শহরের পুলিশিং তো অন্য, মেট্রোপলিটন এলাকার পুলিশিং খুব ডিমান্ডিং। উদাহরণস্বরূপ আপনি যদি মফস্বলে চাকরি হন, পঞ্চগড়ে চাকরি করেন বা গাইবান্ধায় চাকরি করেন, সেখানে আপনি দিনের বেলায় ঘুমাতেও পারেন ইচ্ছা করলে, সকালবেলাও দেরিতে উঠলেও অসুবিধা হয় না খুব সাধারণ। কিন্তু মেট্রোপলিটন এলাকায় অ্যাভারেজ আমার জানার মতে আপনি ঘুমানোর টাইম হয়তো 4 থেকে 6 ঘন্টা হবে, আপনার 18-20 ঘন্টায় কাজ করতে হয় এখানে। এবং এখানে প্রচুর ডিমান্ড, এখানে তো বিভিন্ন অথরিটি আছে, বিভিন্ন ন্যাশনাল পর্যায়ের অথরিটি আছে, অনেকে আছে। তবে এটা ঠিক, যারা মেট্রোপলিটন এলাকার পুলিশিং সম্বন্ধে ধারণা নাই তাদের মুশকিল। আর পুলিশিংয়ে তো আপনার লোকাল নলেজটা খুব বড় জিনিস। ঢাকা শহরের রাস্তাঘাট চিনতেও সময় লাগে, তারপরে কানেকশনস, নেটওয়ার্কিং, এগুলা ইনফরমেন্টের সোর্স এগুলো লাগে, এগুলোর একটা ইম্প্যাক্ট হচ্ছে। তো এই জন্যে এরকম গড়পড়তা বদলি করাটা আমার মনে হয় মানে স্যার, মানে অপরাধীরা তো তাদের মানে বদলি হয়নি, অপরাধীরা আগের জায়গাতেই রয়েছে, পুলিশ বদলি হয়ে গেছে, যে কারণে নতুন যারা এসেছেন তারা অপরাধীদেরকে চিনতে পারছেন না। এই সুযোগটিও কাজে লাগানোর শঙ্কা থেকেই যায়। স্যার, একটি বিরতির সময় হচ্ছে, একটু বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। কে দেবে নিরাপত্তার চাদর, সে প্রসঙ্গে আলাপ করছিলাম। তার একটা যা আপনার কাছে এবার আসতে চাই, সেটি হচ্ছে নিরাপত্তার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার দায় কার, সেটি তো রাষ্ট্রের, সরকারের, আমরা বলতে পারি আইন শৃঙ্খলা বাহিনীর। এখন অনেকে বলছেন যে আসলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, এই বিষয়গুলো যদি সামনে চলে আসে তখন এক ধরনের শৃঙ্খলার মধ্যে আসবে এলাকা, জনপদ,
এটি নিয়ে আপনাদের ভাবনার জায়গাটি কি? এটি কি আসলেই কি স্থানীয়ভাবে নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে কার্যকর ভূমিকা থাকবে বলে মনে হয় কিনা? না, এটা তো বাস্তব। এটার আর্জেন্সি আমরাও ফিল করছি এবং আমরা নিজেরা দাবিও জানাচ্ছি বিভিন্ন ফোরামে যে আসলে এই কাজটা খুব দ্রুত করার প্রয়োজন ছিল। নানা কারণেই আসলে যেটি হয়েছে, আসলে 24-এর এই গণঅভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলেন, একটা মাত্র প্ল্যাটফর্ম ছিল, যে প্ল্যাটফর্মটা কিন্তু এই অভ্যুত্থানের গর্ভে জন্ম নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা এমন না যে 90-এর গণঅভ্যুত্থানের মতো বা 69 বা এর আগে ধরেন যে বিভিন্ন দেশে যেই বিপ্লব, চীনা বিপ্লব, রুশ বিপ্লব বলেন, যে একটা অর্গানাইজ একটা পার্টির হাত ধরে তাদের মানে ওই যে অর্গানাইজেশনের যে অভাবটা, সেই অভাবটার না খেসারত আমাদেরকে আসলে দিতে হচ্ছে কোনো না কোনো ফর্মে বিভিন্ন জায়গায়। এখন পর্যন্ত আমরা আসলে ওই জায়গাটাতে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করছি, যে ইউনাইট করে রাখা গণঅভ্যুত্থানের শক্তিটাকে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের নেতৃত্ব তো দিয়েছে সাধারণ জনগণ, এই জিনিসটা তো মানতে হবে। গণঅভ্যুত্থানে, এবারের গণঅভ্যুত্থানে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের কন্ট্রিবিউশন ছিল, নেতৃত্ব দিয়েছে কিন্তু এমন কিছু মানুষ যাদের আসলে মানে অর্গানাইজেশন নাই, তারা আসলে একতাবদ্ধও না। এই জায়গাটা আসলে খুব বড় একটা চ্যালেঞ্জ আমাদের সামনে তৈরি করেছে। আমরা যেটা মনে করেছি সেটা হলো যে ছাত্র সংসদ নির্বাচন প্রত্যেকটা প্রতিষ্ঠানে, মানে প্রত্যেকটা প্রতিষ্ঠান বলতে বিশ্ববিদ্যালয় এবং আপনার বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যদি করে ফেলা যায়, তাহলে ছাত্রদের একতাবদ্ধ হওয়ার একটা রাস্তা তৈরি হয় এবং সেটি আসলে বাংলাদেশের এই যে ছাত্রদের বিপ্লবী শক্তিকে যে রক্ষা করার জায়গাটা, সেই শক্তিটা, তাদের পিছনে যে শক্তিটা দরকার, সেটা আসলে অনেকটাই বেশি ফুয়েল করে। অ্যাট দ্য সেম টাইম স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারটা কিন্তু খুব জরুরি। স্থানীয় সরকার না থাকার কারণে ধরেন যে এই স্থানীয় সরকারের সাথে স্থানীয় পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, সবকিছুর একটা কোলাবোরেশন থাকে, একটা চেইন থাকে। আপনার এখানে আপনি দেখেন একদম পাবলিক ইন্টেলিজেন্স কিন্তু ফাংশন করছে না। আমরা জানি যে যেহেতু আমি এখন একটা প্ল্যাটফর্মে আছি, একটা কেন্দ্রীয় জায়গায় আছি, এই যে যতগুলো আওয়ামী লীগের নেতা এখন পর্যন্ত আসলে অ্যারেস্ট করা হয়েছে, আমরা যতটুকু খেয়াল করছি সবগুলো কিন্তু পাবলিক ইন্টেলিজেন্সের থেকে পাওয়া তথ্য থেকে কিন্তু বেশিরভাগ, মানে আমাদের যেই ইন্টেলিজেন্স, যেই গোয়েন্দা সংস্থাগুলো ডিজিএফআই, এনএসআই, তারা কিন্তু ফাংশন করছে না। ফাংশন না করার পিছনে একটা কারণ হচ্ছে যে এই ব্যাপক যে পরিবর্তন আনা হয়েছে, আসলে তারা অনেক কিছুই, আমার একটা ফোন যখন চুরি হলো, আমি ডিবি অফিসে গিয়েছিলাম, তারা দেখতে পাচ্ছে যে ফোনটা অমুক এলাকায় আছে, এটুকুই, কিন্তু এলাকা ঠিক এক্স্যাক্টলি পিন পয়েন্ট করা পসিবল না। কিন্তু তখন আমাকে যেটা বললেন সেটা হলো যে যদি আগের সেট আপ থাকতো, তাহলে এটা ডিবির পক্ষে 1 ঘন্টার কাজ ছিল বের করা, কারণ তারা জানে ওই এলাকায় কারা এই সিন্ডিকেট, তাদের পক্ষ থেকে একটু চাপ দিয়ে এটা বের করে নিয়ে আসা কোনো বিষয় ছিল না। কিন্তু আমরা তো জানি না, আমরা তো একদম নতুন। তো এই জিনিসগুলো না, যে ম্যাল ফাংশনিং করার যে জায়গাটা, এই জায়গাটা অ্যাড্রেস করতে পারবে বলে মনে হয় আমার। জি, হাফিজুর রহমান কার্জন, আমরা দেখলাম মানে আলোচনায় যেটা আসলো এই পর্যন্ত, যে পুলিশের বদলি একটা কারণ হতে পারে বা স্থানীয় সরকার একটা কারণ হতে পারে, সেই সঙ্গে টহল পেট্রোলিংয়ের কথা আপনি নিজেই বলছিলেন। সেটি কিন্তু কিছু স্পট রয়েছে, যেমন ঢাকার বাইরে থেকে যখন আসলে মানুষজন আসে যেসব পয়েন্ট দিয়ে, সেই জায়গাগুলোতে যাত্রীরা তো রাত বিরাতে ভোরবেলা অনেক সময় লাগে, এবং যে ঘটনাগুলো ঘটছে পত্রপত্রিকায় আসছে, সেই ঘটনাগুলো কিন্তু রাত 2টা থেকে 3টার পরে বা ভোর, যখন মানুষজন চলাচল রাস্তায় কম থাকে, ঠিক সেই সময়টা বেছে নিচ্ছে এই ধরনের অপরাধী, ছিনতাইকারী, যাই বলছি আমরা। তো এই জায়গাগুলোতে আসলে টহল পেট্রোলিং পুলিশ জোরদার করতে পারে, এটি একটি বিষয়। আবার অনেকে তো আসলে এই ধরনের ঘটনার শিকার হলে অনেকে থানায় যেতেও চান না হয়রানির ভয়ে, তো সেই ঘটনাটি থানা জানে না, এজাহারভুক্ত হয় না, নথিভুক্ত হয় না, সেটিও তো অপরাধীদের পার পেয়ে যাওয়ার আরেকটি লুপহোল হিসেবে কাজ করে। তাই আপনার প্রশ্নটা কি? এইটাই প্রশ্ন, যে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করলে তাহলে কি সমাধান আসতে পারে কিনা? আপনার পুরো পুলিশ ব্যবস্থাই তো ভেঙে পড়েছে। আমাদের আজকে আলোচনায় যে আমরা বুঝলাম যে একটা পুলিশ, এটা মানে এখন এত বেশি আলোচনা হয় পুলিশের ভিতরে, তো এখন এত স্পেশালাইজড পুলিশের ভিতরে আপনি দেখবেন যে মেট্রোপলিটন পুলিশ, তারপরে দেখবেন হাইওয়ে পুলিশ, আপনি দেখবেন ওয়াটার পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, কোস্ট গার্ড, তারপর রেলওয়ে পুলিশ, অনেকগুলো বিভাজন। তারপরে আপনার দাঙ্গা, আপনার কাছে স্যার কি মনে হয় সামগ্রিক বিশ্লেষণ, আপনি বলছেন ভেঙে পড়েছে, ভিতরে যেটা কাজ করে ফাংশনাল অবস্থায় আনতে কেমন সময় লাগতে পারে স্যার? সেটা পুলিশ যে সিস্টেমটা একদম নরমালি যেটা কাজ করে, যে পুলিশ, ইন্টেলিজেন্স এবং সোর্স, এই পুরো বিষয়টা কিন্তু ভেঙে পড়েছে এবং আপনি সেটাকে রিপ্লেস করতে পারেন নাই। এবং যেটা আমাদের আলোচনায় মোটামুটি উঠে আসলো, এবং এই যে আপনার মানে পুলিশ কিন্তু আপনি যদি তাদেরকে রিপ্লেসও করতে পারতেন, একটা হচ্ছে জনবল, অবকাঠামো, তারপরে যানবাহন, তারপরে গুলি টুলি অনেক কিছু মিলে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি পুরো যদি এইটাকে
মানে যে ভ্যাকুয়ামটা হয়েছে কিংবা ব্যবস্থা ভেঙে পড়েছে সেটাকে যদি আপনি প্রতিষ্ঠা করতে পারতেন, মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় নিতে পারতেন, তারপরে তাদের মনোবলে যে ঘাটতি হয়েছে, কারণ আপনি দেখবেন যে গত 15-16 বছরে এবং এই আন্দোলনকারী যারা, তাদের একটা বড় টার্গেট ছিল কিন্তু পুলিশ, এবং পুলিশ এবং মানুষের ভিতরে আন্দোলনকারীদের মধ্যে যে একটা মানে আপনার আস্থার সংকট তৈরি হয়েছে সেটা কিন্তু কাটানো যায়নি। এবং আপনি ইয়ে করতে পারবেন যে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু একবার ওই রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে আপনার ওই সব পুলিশকে ডেকে তাদের কথা শোনেন নাই। আমাদের সাবেক স্বরাষ্ট্র মানে উপদেষ্টা যিনি ছিলেন তিনি শুনেছিলেন শুরুতেই আপনি ওইটা কিন্তু আপনার নিতে হবে। যারা আপনার মাঠ পর্যায়ে কাজ করছে তাদের সাথে কথা বলে তাদের কি কি সমস্যা হচ্ছে সেটাকে অ্যাড্রেস না করলে এই পুলিশ দাঁড়াবে না। হ্যাঁ, এবং আপনি তাদের মনোবলের সংকট কোথায়, এবং আপনি যদি এইটাকে আপনি যদি মানে এই বর্তমান পুলিশ দিয়ে চালাতে না পারেন, আমি কয়েকটা জায়গায় বলেছি যে আপনি বর্তমানে যে আনসারদেরকে আপনি দিয়ে দিতেন, এবং আপনি সাথে একটা ইয়ে করতেন, প্রত্যেকটা থানায় আপনি গণ্যমান্য লোক মানে যারা পলিটিক্যালি কিংবা অন্যান্যভাবে শিক্ষক আলেম টালেম নিয়ে একটা পুলিশ পাবলিক একটা কমিটি করতেন, আইনশৃঙ্খলা কমিটি। এবং অনেক জায়গায় পুলিশ তো বেরোতে পারছে না, লোকজন তাদের টিটকারি দিচ্ছে, মানে তাদেরকে ব্যঙ্গ করছে। তারপর অনেক অনেক জায়গায় আমরা দেখছি যে মানে পুলিশকে মহিলা ধরে পিটাচ্ছে, এরকম ইয়েও তো আমরা দেখেছি। তো পুলিশ কাজ করবে কিভাবে? একটু শুনি তাহলে এই জিনিসটা অ্যাড্রেস করা তো আপনার তো এই সরকারের প্রায়োরিটি হওয়া উচিত ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য পরিস্থিতি। এই দুটো জিনিস ঠিক না থাকলে তো সরকারের অনেক কিছু নড়বড়ে হয়ে যায়। স্যার একটু শুনতে চাই আলাপে, তাহলে মূল সারবস্তু যেটা বুঝলাম আমরা, পুলিশের মনোবল ফিরিয়ে আনতে হবে আগের জায়গায়, সিস্টেমটাও ভেঙে পড়েছে, সেটাকেও রিমেক করতে হবে বললেন তো। হ্যাঁ স্যার, সেটাকে স্যার এখন ফাংশনাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য স্যার আপনার পরামর্শ কি থাকবে, সেটি দিয়ে আলাপ শেষ করব। আমাকে বলছেন? জি স্যার। হ্যালো, হ্যাঁ আমি বলবো তো মনোবল তো কোনো মানে বিমূর্ত ধারণা না, কোনো অ্যাবস্ট্রাক্টও কিছু না। মনোবল বা মরেল যেটা বলি, এটা যে প্রোডাক্ট অফ দি এনভায়রনমেন্ট আর কি। তো কোন এনভায়রনমেন্টে কাজ করছে, কি হয়েছিল, যেটা আগে বললাম ওই একই কথা পুনরাবৃত্তি করতে হয়, যেভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিল তো সেটার থেকে তো সময় লাগবেই। আর ওই যে আলোচনাতে যেটা আসছে যে তাদেরকে শুনতে হবে তাদের সমস্যাটা কোথায়। আমরা যে ম্যান পাওয়ার আছে তার সেই ম্যান পাওয়ারের অনেককে কিন্তু এখন ব্যবহার করা হচ্ছে না নানান কারণে, প্রশাসনিক কারণে, তার যে যার পিছনে রাজনৈতিক কারণও থাকতে পারে। তাহলে যাদেরকে আমার দরকার নাই তাদেরকে চাকরির থেকে তাহলে বিদায় করতে হবে, আর যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদেরকে তাহলে পুরোদমে নিয়োগ করতে হবে। আমার জানা মতে অনেক অফিসারকে সংযুক্ত করে রাখা হয়েছে অনেক জায়গায়, এই সংযুক্তিটাকে কমিয়ে আনতে হবে। এখন 4 মাস পার হয়ে গেছে, একটা সিদ্ধান্ত নিতে হবে, কেন এগুলো সবাই খেয়াল করছে, এগুলো ফলে অ্যাকশন নিতে অনেকে হয়তো হেজিটেট করছে, আমার মনে হয়, আমার সন্দেহ যে ইতস্তত করছে। তো ইতস্তত ভাবটা কাটিয়ে উঠতে হলে পুলিশ অফিসের বিভিন্ন ইউনিটে কথা বলতে হবে যে, এবং সেটা আমরা কিছুটা হয়েছে। আমি দেখলাম নবনিযুক্ত আইজিপি যিনি কিছুদিন আগে কর্তৃত্ব নিয়েছেন আর কি, ভার নিয়েছেন, তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এইটা জারি রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল ডিরেকশনে এখন যারা নেতৃত্বে আছেন তাদেরকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাদেরকেও যেতে হবে, যে এই জিনিসগুলো অনুধাবন করতে হবে এবং বলতে হবে। তো আমার মতে এত বড় ঘটনার পরে যেখানে পুলিশকে গণশত্রুতে পরিণত করা হয়েছিল রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে, সেখানে খুব দ্রুত এইটা আশা করা যায় না, কিন্তু এটা প্রয়োজন। তো সেই জন্যে খুব দ্রুতই কাজ করতে হবে। আর ম্যান পাওয়ারের চেয়ে বড় জিনিস আর কি যে জনগণের সমর্থন আদায় করা। তো জনগণের সমর্থন আদায় করা সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে জনগণের জন্য কাজ করা। সেই জন্য আপনাকে দৃশ্যমান হওয়া, অকুস্থলে দ্রুত যাওয়া, এবং পেট্রোলিংটা ঢাকা শহরে বিশেষ করে, অন্যান্য জায়গায় তো নিশ্চয়ই, খুব দ্রুত করা। এবং আইন মোতাবেক কাজ করলে একটু সময় লাগবে, কিন্তু এই আস্থা, এই মনোবল ফিরে আসবে বলে আমি মনে করি। স্যার আরেকটি বিষয় একটু জানতে চাই যে ঢাকায় দ্রুত অপরাধী শনাক্ত করার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল, যার বেশিরভাগই এখন অকার্যকর হয়ে পড়েছে। এখন কোনো জায়গায় যদি অপরাধ ঘটে তাহলে পুলিশ কিসের ভিত্তিতে আসলে অপরাধী খুঁজবে? এই অপরাধ বেড়ে যাওয়ার পেছনে আসলে এই পর্যাপ্ত সিসি ক্যামেরার অভাব,
এই বা অচল সিসি ক্যামেরা এই বিষয়টিও কাজ করে কিনা বা করছে কিনা? আমাকে স্যারকে জিজ্ঞেস করুন। সেটা তো সিসি ক্যামেরা রিপ্লেস করা খুব ডিফিকাল্ট কাজ না, কিন্তু তার চেয়েও বড় হচ্ছে যে এলাকা এটার মানে ক্রাইম ম্যাপিং করতে হবে। ঢাকার নিশ্চয়ই সব জায়গায় অপরাধ হচ্ছে না, কতগুলো জায়গায় হচ্ছে, সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে এবং সেইখানে জনবল অন্য জায়গার থেকে দরকার হলে অন্য কাজ বাদ দিয়ে এই কাজগুলো করতে হবে। যে অপরাধ ভীতি বা ফিয়ার অফ ক্রাইম, এটাই বড় জিনিস। তো সেইটা দূর করতে হবে। সেটা দূর করার জন্য পুলিশের যদি অন্য কিছু কাজ বাদ দিয়েও এই কাজটা বেশি করতে হয় করতে হবে। তবে পুলিশে তো কাজ দুই রকমেরই আছে, অর্ডার ফাংশন, ক্রাইম ফাংশন। অর্ডার কাজ যে নাই তা তো না, রাস্তাঘাটে লোক যেখানে সেখানে বসে যাচ্ছে, বিভিন্ন দাবি দাওয়া করছে, সেগুলো তো পুলিশকে সেখানে যেতে হচ্ছে। অতএব পুলিশের কাজ আগের মতোই রয়ে গেছে, কিন্তু বিশেষ কিছু কাজ এখন জোর তাতে অগ্রাধিকার দিতে হবে। তবে এই অপরাধ ভীতিটা দূর করাটাই অগ্রাধিকার হবে এবং সেই জন্যে এফেক্টেড এলাকাগুলোয় খুব বেশি মাত্রায়, অধিক মাত্রায় পেট্রোলিং এর বন্দোবস্ত। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আজকে স্যার সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শেষ করতে হচ্ছে, নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরও এরকম বিষয় নিয়ে আলাপের সুযোগ হবে আপনাদের সাথে। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।